হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি যেটা ডিসকাস করব তোমাদের সাথে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পে প্রতিবাদী নারী। প্রতিবাদী নারীটা আমরা যারা সাহিত্যের নিয়ে পড়াশোনা করেছি বা করি তারা একটু ফ্যামিলিয়ার। যেমন কি ফেমিনিস্ট থিওরি, আমরা ফেমিনিস্ট মানে আমরা জেনে থাকি যে প্রতিবাদী নারী কথাটা কেন উঠে আসে, কেন নারীরা প্রতিবাদী হয়ে ওঠে। সো প্রতিবাদ শব্দের এখানে অভিধানিক অর্থ হলো আপত্তি। আর যখন সমাজে অন্যায়, অবিচার, শাসন শোষণ দীর্ঘদিন চলে তখন কলসমুক্ত সমাজ করার জন্য প্রতিবাদের প্রয়োজন হয়। পুরুষ প্রধান সমাজে নারীরা এখনও অবহেলিত হয়ে থাকে, যেটা ইংরেজিতে আমরা বলে থাকি প্যাট্রিয়ার্কাল সোসাইটি। নারীরা সমাজে অবহেলার পাত্রী নন, তাদেরও নিজের আইডেন্টিটি আছে। সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট কিছু যে গল্পগুলো আছে সেগুলির মধ্যে দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ছোট গল্প যেগুলো রয়েছে সঞ্চয়িতার মধ্যে সমস্ত কটা পেয়ে যাবে। তো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মূলত সমাজে নারীর অবস্থান, বাস্তব সমস্যা ও সমাধানের উপায় খুঁজেছেন। সেটা আমরা প্রত্যেকেই সকলে জানি। ওনার উপন্যাস, নাটক, ছোট গল্পের মধ্যে দিয়ে সামাজিক ক্রিটিক্যাল আলোচনা, সমাজটা কেমন হওয়া উচিত বা কেমনভাবে আমরা থাকলে সমাজ কলসমুক্ত হয়ে উঠবে, তো সেই সমস্ত আলোচনা আমরা করব। তো তিনি মূলত যেমন তিনি প্রতিবাদী চেতনার গল্পগুলো যেগুলো আছে সঞ্চয়িতাতে সবগুলো তোমরা যেমন পেয়ে যাবে, সেগুলোর দেনা পাওনা, শান্তি, হেমন্তী, ত্যাগ, স্থিরপত্র, মহামায়া, পুত্রযজ্ঞ, মধ্যবর্তনী, বদনাম, উদ্ধার প্রভৃতি উল্লেখযোগ্য। এর মধ্যে আর একটা আমি দুটো স্পেশালি নাটকের কথা অ্যাড করব, যেগুলো আমার মনে হয় তোমাদের একবার হলেও পড়া উচিত। যোগাযোগ একটা আছে, যোগাযোগ উপন্যাস। আর একটা আমার যেটা স্থিরপত্রটাও সমাজে মেয়েদের অবস্থানটা তোমরা গভীরভাবে দেখতে পাবে যে কীরকম অবস্থা মেয়েদের সমাজে, কি আইডেন্টিটি। আচ্ছা, যেমন দেনা পাওনা গল্পে এবার সমস্ত ছোটো গল্পগুলো একটু ছোট ছোট করে ডিসকাস করব যে কীরকম সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের সমাজের নারীদের, সেইগুলো গল্পের মধ্যে যেভাবে প্রতিফলিত হয়েছে সেগুলি ডিসকাস করব। যেমন দেনা পাওনা গল্পে নিরুপমার পিতৃতত্ত্বে জাতকালে পিষ্ট হতে হতে একদিন প্রতিবাদী হয়ে ওঠে। ফলস্বরূপ অকালে কুন্দফুলের মতো নিরুপমাদের পরপারে চলে যেতে হয়। সো দেনা পাওনাতে এই ধরনের আমরা একটা প্রতিফলন তো দেখতে পাচ্ছি। আমি আরও ডিসকাস করব গভীরভাবে। হেমন্তী আছে, শান্তি আছে, মহামায়া আছে, ত্যাগ আছে। আচ্ছা, প্রথম কথা আমি একটা কথা বলছি যে রবীন্দ্রনাথের প্রথা কেন্দ্রিক গল্প হচ্ছে দেনা পাওনা। আমাদের সমাজে কিছু কিছু পরিবারে লক্ষ্য করা যায় মেয়ে জন্ম দিলে জন্মদাত্রীকে দোষারোপ করা হয়ে থাকে। এটা তো আমরা দেখেই আসছি, ইতিহাস করলে আমরা দেখতেই পাচ্ছি যে কীভাবে ইতিহাসে আমাদের মেয়েদের কীভাবে আইডেন্টিটি দেওয়া হয়ে থাকে। সো পরিবারের দুঃখের সীমা থাকে না, চারিদিকে শোকের ছায়া নেমে আসে। রবীন্দ্রনাথ সৃষ্ট দেনা পাওনা গল্পের নিরুপমার ক্ষেত্রে ব্যতিক্রম ধর্মী চিত্র স্পষ্ট হয়ে ওঠে। নিরুপমার জন্মের সময় তার পরিবারের সকলেই আনন্দ হয়েছিল, বিশেষত 5 ছেলের পর মেয়ে পেয়ে রামসুন্দর তার স্ত্রী সবচেয়ে বেশি খুশি হন।
নিরুপমার। সো যেহেতু আমার ভিডিওটা আমি বেশি বড় করছি না, তাই জন্য আমি তোমাদের সাথে পিডিএফটা একটু শেয়ার করব। ছোট ছোট করে আমি মেন পয়েন্টগুলো আলোচনা করছি। দেনা পাওনা গল্পের কথা আমি তো তোমাদেরকে একটু বললাম। তারপরে এখানে রবীন্দ্রনাথের নারী নিষ্পেষণের অপর একটি গল্প হচ্ছে হেমন্তী। সৎ আদর্শবাদী গৌরী শঙ্করের একমাত্র মেয়ে হেমন্তী। হেমন্তী মাহিন ব্যক্তিত্বের খোলা পরিবেশে বাবার কাছ থেকে বড় হয়েছে। গৌরী শঙ্কর নিজের কর্মব্যস্ততায় মেয়ের কাজটা এই সময় করা উচিত, না হলে তুমি ভুল। কোথাও যেন আমরা নিজের মতো থাকতেও পারবো না, আর নিজের মতো করে চলার যদি চেষ্টা করি কেউ সেটা সমস্ত হবে না, সেটা শিখিয়ে দিচ্ছে। তো সেটা আমরা হেমন্তী গল্পে দেখতে পাচ্ছি। যে নিম্ন শ্রেণীর প্রতিনিধিত্ব পারিবারিক কোন্দলকে কেন্দ্র করে লেখা হয় শান্তি গল্প। তো শান্তি গল্পে শ্রীদাম ও দুঃখীরাম দুই ভাই অভাবের সংসারে উভয়ে সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরে দুঃখীরাম রাধার কাছে খেতে যায়, কিন্তু তাদের ঘরে রান্নার উপযোগী একটু চাল না থাকায় রাধা দুঃখীরামের ক্ষুধা নিবারণ করতে ব্যর্থ হয়। অভাবের সংসারে রাধা পুরুষের বশ্যতা স্বীকার না করে অগ্নিশঙ্খ লিঙ্গের ন্যায় জ্বলতে থাকে। ক্ষুধিত দুঃখীরাম ব্যগ্র তেজে লাফিয়ে ওঠে রাধার মাথায় দাদিতে আঘাত করে। সেই মুহূর্ত রাধার মৃত্যু হয়। রবীন্দ্রনাথের শান্তি গল্প বধূ নির্যাতনে দলিল হয়ে আছে। তো দেখো কিভাবে আমাদের ইতিহাসে বা এখনও অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি, বিশেষত সেগুলো মেয়েদেরই সম্মুখীন হতে হয়। আচ্ছা, তারপরে তো আমাদের কাস্ট তো আছে। কাস্ট একটা বড় বিষয়। কৌলীন্য প্রথা ও সহমরণ কেন্দ্রিক রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ গল্প মহামায়া। তারপরে আছে নারী জাতির অবমাননামূলক ও পুরুষের একাধিক বিয়ে কেন্দ্রিক গল্প পুত্রযজ্ঞ। এটা একটা আমরা পাচ্ছি। বেশি বড় আমি ভিডিওটা করতে চাইছি না, ওই জন্য আমি শর্ট করে তোমাদের বলতে চাইছি। বড় হলে তো অনেকটাই সমস্যা হয়ে যেতে পারে। রবীন্দ্রনাথের মধ্যবর্তনী গল্পটি বাল্যবিবাহ ও পুরুষের একাধিক বিয়ে কেন্দ্রিক। এটা মধ্যবর্তনী গল্প যারা পড়বে তখন এই সমস্ত বিষয়টা ভালোভাবে দেখতে পাবে। উদ্ধার গল্পের অন্যতম বিদ্রোহিনী নারী গৌরী। নারীরা কিভাবে বিদ্রোহী হয়ে উঠেছে। বিদ্রোহী নারী বলতে আমার একটা মনের মধ্যে উদয় হচ্ছে যে তোমরা যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো পড়বে তখন কতটা গভীরভাবে দেখতে পাবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কীভাবে মেয়েদের সম্মানটাকে তুলে ধরেছে, কীভাবে মেয়েদের জীবনযাপনটা হওয়া উচিত বা মেয়েরা কতটা শোষণ সহ্য করছে সমাজ থেকে, সেগুলো খুব গভীরভাবে আমরা দেখতে পাচ্ছি। ক্রিটিসাইজড উমেনও দেখতে পাচ্ছি, যেটা আমি রাজমোহন সোয়াইফসে, যেটা ওনার প্রথম উপন্যাস, ইংরেজি উপন্যাস, খুবই ভালো লেগেছে আমার মনে হয় ওটা পড়া উচিত। যারা লিটারেচার স্টুডেন্ট তাদের তো পড়া উচিত, বাইরে তো সবাইয়ের আমার মনে হয় একবার হলেও পড়া উচিত যে কীভাবে ক্রিটিসাইজ উনি করতে চাইছেন বা সমাজ কীরকম হওয়া উচিত সেটাই। তো এবার যেটা উদ্ধার গল্পের কথা তো আমি বললাম। তারপরে বদনাম গল্পের ইন্সপেক্টর বিজয়বাবুর পত্নী সৌদামিনী বিজয়বাবু অনিল মিত্রের মতো দেশীয় বিপ্লবীদের শিখর উপড়ে ফেলার জন্য সদা জাগ্রত থাকে। সৌদামিনীর কাছে স্বামীর ভালোবাসা থেকে দেশ মাতৃত্বিকাকে ভালোবাসা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। বিভিন্ন রকম রূপ আমরা নারীদের দেখতে পাচ্ছি, যেমন দশভুজার 10 রূপ আমরা দেখতে পেয়ে থাকি। তো নারীরা সত্যি যে কোনো অংশে কম না, সেটা আমরা প্রমাণ কিন্তু পাচ্ছি। ধীরে ধীরে সমাজেও দেখতে পাচ্ছ যে কত ধরনের আমরা কাজ করছি। বা রবীন্দ্রনাথ ঠাকুর যে নিজের যে ছোটো ছোটো
শর্ট স্টোরিগুলো যেটা আছে, শর্ট স্টোরির মাধ্যমে, উপন্যাস, কবিতা, গল্প সব কিছুর মাধ্যমে আমাদের দেখাতে চাইছে যে সমাজে যে জেন্ডার ইনইকুয়ালিটি বা ডিসক্রিমিনেশন, সেটা কিন্তু ভুল ধারণা, অনেক অংশে ভুল ধারণা, বা অনেক অংশে আমাদের শোষণ করা হয়ে থাকে, নারীদের অনেক শোষণ করাতে। তো ইকুয়ালিটি ইজ নিডেড। তো সেই সমস্ত আলোচনা আমরা এই প্রতিবাদী নারী তে দেখতে পাচ্ছি। আমার টপিক এটার ওপর ছিল। তো আমি পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করব যেভাবে আমি তৈরি করেছি। আর আরও যেহেতু এর সম্পর্কে যতটাই বলা যায় যে জেন্ডার ইনইকুয়ালিটি, সেটা তো কম না, অনেক অংশে বলা যায়, অনেক কিছু ডিসকাস করা যায়। সো আমি যতটা ভিডিওর মধ্যে পারলাম অল্প করে শেয়ার করলাম, আবার পরের ভিডিও তোমাদের সাথে গভীরভাবে আরও অনেক অনেক ধরনের টপিক নিয়ে আলোচনা করব। সেগুলি জেন্ডার ইকুয়ালিটি নিয়ে, অবশ্যই লিটারেচারের ওপরেই সমস্ত টপিকগুলি নিয়ে আমি ডিসকাস করবো। সো আজকের মতো বাই।